থাম্বনেল দেখে বুঝে গেছেন, আগে আমরা আলোচনা করতাম 1 কোটি টাকা বা 2 কোটি টাকা কীভাবে পোর্টফোলিও ক্রিয়েট করা যায় সেটা নিয়ে। আজকে আমি আলোচনা করব 10 কোটি টাকার পোর্টফোলিও কীভাবে ক্রিয়েট করতে পারেন, ঠিক না? কী মনে হচ্ছে 10 কোটি টাকা অনেক টাকা? আজকের দিনে হতেই পারে মনে যে 10 কোটি টাকা অনেক টাকা, কিন্তু আজ থেকে 10 বছর 20 বছর বা 30 বছর পর 10 কোটি টাকার ভ্যালু আজকে 2 কোটি টাকার ভ্যালু সমান। কারণটা হচ্ছে ইনফ্লেশনকে ভুললে হবে না। সো ওয়েলকাম টু নিবেশ কাপ অ্যালগরিদম। আজকে আমরা জানবো যে 10 কোটি টাকা কীভাবে আমরা পোর্টফোলিও ক্রিয়েট করতে পারি 10 কোটি টাকার, প্লাস আমরা জানবো যে কত টাকা মান্থলি ইনভেস্টমেন্ট করতে হবে সেই 10 কোটি টাকা পোর্টফোলিও ক্রিয়েট করতে, ডিফারেন্ট অ্যাসেট ক্লাস ওয়াইজ। তারপর আমরা জানবো কোথায় ইনভেস্টমেন্ট করবো, ভাইটাল পয়েন্ট এই 10 কোটি টাকা পোর্টফোলিও ক্রিয়েট করতে কোথায় ইনভেস্টমেন্ট করবো। সো লেটস স্টার্ট। ধরুন আপনার এজ 30, ঠিক না? আপনার এখন হাতে কত বছর বাকি আছে? 30 বছর, 60 বছর হতে কত টাকা দরকার? 10 কোটি টাকা। তো আপনি যদি কনজারভেটিভ ইনভেস্টার হয়ে থাকেন, কনজারভেটিভ মানে 100% ডেট ওরিয়েন্টেড ইনস্ট্রুমেন্ট ইনভেস্টমেন্ট করতে আছেন, সেই ক্ষেত্রে মান্থলি কত টাকা দিতে হবে? সেই ক্ষেত্রে মান্থলি আপনাকে দিতে হবে 68,000 থেকে 69,000, 68 to 69,000 যদি মান্থলি দেন, 30 বছর পর আপনি 10 কোটি টাকার কর্পাস ক্রিয়েট করতে পারেন। যদি আপনি ব্যালেন্স ইনভেস্টার হয়ে থাকেন, ব্যালেন্স মানে কি 50% ইকুইটি অ্যান্ড 50% ডেট, সেই ক্ষেত্রে আপনাকে কত টাকা মান্থলি দিতে হবে? সেই ক্ষেত্রে 46 থেকে 47,000 টাকা যদি মান্থলি দেন, 30 বছর পর মানে যখন 60 বছর বয়স হবে আপনার, সেই ক্ষেত্রে আপনি 10 কোটি টাকা কর্পাস ক্রিয়েট করতে পারবেন। এবার কথা চলে আসি অ্যাগ্রেসিভ, মানে 100% ইকুইটি পোর্শনশিপ, যেটা আমি সবসময় সাজেস্ট করি লং টার্মের জন্য। সেই ক্ষেত্রে কত দিতে হবে? 30 থেকে 31,000 টাকা, 30 থেকে 31,000 টাকা মানে 30,000 বা 31,000 যদি মান্থলি বেসিসে পেমেন্ট করেন বা ইনভেস্টমেন্ট করেন নেক্সট 30 ইয়ার্সের জন্য, তাহলে আপনি 10 কোটি টাকা কর্পাস ক্রিয়েট করতে পারবেন। এটা হচ্ছে যার বয়স 30। এবার হচ্ছে আপনার এজ যদি 35 হয়, তো আপনার কাছে এখন কত বাকি আছে? 25 বছর বাকি আছে 60 বছর বয়স হতে। তো আপনার 25 বছরে আপনাকে 10 কোটি টাকা ম্যানেজ করতে হবে বা কর্পাস ক্রিয়েট করতে হবে বা পোর্টফোলিও ক্রিয়েট করতে হবে। আপনি যদি কনজারভেটিভ ইনভেস্টর হয়ে থাকেন, সেই ক্ষেত্রে কত টাকা দিতে হবে? 1 লাখ থেকে 1,00,000 টাকা যদি মান্থলি বেসিসে ইনভেস্টমেন্ট করেন, তো আগামী 25 বছর যদি কন্টিনিউ করেন, সেই ক্ষেত্রে আপনি 10 কোটি টাকা কর্পাস ক্রিয়েট করতে পারবেন বা পোর্টফোলিও ক্রিয়েট করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে কি ব্যালেন্স মানে 50 হচ্ছে ইকুইটি, 50 ডেট। সেই ক্ষেত্রে কত টাকা মান্থলি দিতে হবে 25 বছর? তার জন্য আপনি কত টাকা দিবেন? তার জন্য আপনাকে দিতে হবে 77 থেকে 78,000 টাকা, 77,000 টু 78,000 মান্থলি বেসিসে। যদি রেগুলার বেসিসে 25 বছর দেন, সেক্ষেত্রে আপনি কত টাকা কর্পাস ক্রিয়েট করতে পারবেন? 10 কোটি টাকা। কারণ আপনার কাছে 25 বছর আছে। এবার হচ্ছে আপনি অ্যাগ্রেসিভ ইনভেস্টার, ঠিক না? আপনি অ্যাগ্রেসিভ মানে ইকুইটি পোর্শনস আপনার 85% অ্যাবভ। সেই ক্ষেত্রে কত টাকা মান্থলি দিতে হবে বা খরচা করতে হবে বা ইনভেস্টমেন্ট করতে হবে যে 10 কোটি টাকার আপনি কর্পাস ক্রিয়েট করতে পারবেন? সেই ক্ষেত্রে আপনাকে কত টাকা দিতে হবে? 55,000 টু 56,000 মানে 55,000 টাকা থেকে 56,000 টাকা হতে পারে। 55 বা 56 এর মধ্যে যদি রেগুলার বেসিসে মান্থলি ইনভেস্টমেন্ট করেন, সেই ক্ষেত্রে আপনি 25 বছর যদি কন্টিনিউ করেন, তার জন্য আপনাকে কত টাকা পাবেন? 10 কোটি টাকা। এবার কথা হচ্ছে যদি আপনার এজ 40 হয়, সেই ক্ষেত্রে আপনাকে কত টাকা মান্থলি ইনভেস্টমেন্ট করতে হবে? তাতে আপনি কত 10 কোটি টাকা কর্পাস ক্রিয়েট করতে পারবেন যখন আপনার এজ 60 হবে। তার মানে আপনার কাছে কত বাকি আছে? শুধু 20 বছর বাকি আছে। তো 20 বছরে রেগুলার বেসিসে ইনভেস্টমেন্ট করতে হবে। তো যদি আপনি কনজারভেটিভ ইনভেস্টার হয়ে থাকেন, কনজারভেটিভ মানে যে ডেট ওরিয়েন্টেড ইনস্ট্রুমেন্ট, এখানে এক্সপেক্টেড রিটার্ন কত ধরেছে পোর্টফোলিও? 8%। তো 8% যদি রেগুলার বেসিসে আপনি পান, তো কত টাকা মান্থলি ইনভেস্টমেন্ট করতে হবে? 1,60,000 থেকে 1,70,000 টাকা এই রেঞ্জের মধ্যে যদি রেগুলার বেসিসে মান্থলি ইনভেস্টমেন্ট করেন, 20 বছর পর মানে যখন বয়স আপনার 60 হবে, সেই ক্ষেত্রে আপনি 10 কোটি টাকা কর্পাস ক্রিয়েট করতে পারবেন। আপনি যদি ব্যালেন্স ইনভেস্টার হয়ে থাকেন 50 ইকুইটি 50 ডেট, সেই ক্ষেত্রে 10% আমি পোর্টফোলিও রিটার্ন ধরেছি। সেই ক্ষেত্রে 1,30,000 থেকে 1,40,000 টাকা মান্থলি দিতে হবে। কত দিতে হবে? 1,30,000 থেকে 1,40,000 টাকা যদি রেগুলার বেসিসে মান্থলি দেন, সেই ক্ষেত্রে আপনি 10 কোটি টাকা করতে পারবেন। যদি আপনি অ্যাগ্রেসিভ ইনভেস্টর হয়ে থাকেন মানে 100% ইকুইটি, সেই ক্ষেত্রে আপনাকে 1,00,000 থেকে 1,01,000 টাকা মান্থলি দিতে হবে। কত দিতে হবে? 1,00,000 থেকে 1,01,000 টাকা যদি মান্থলি বেসিসে রেগুলার বেসিসে ইনভেস্টমেন্ট করেন ফর নেক্সট 20 ইয়ার্স, যখন 60 বছর বয়স হবে, আপনি 10 কোটি টাকা কর্পাস ক্রিয়েট করতে পারবেন। এখানে কি বুঝলেন? এখানে একটা জিনিস বুঝলাম যে যত তাড়াতাড়ি স্টার্ট করেছে তার তত কম টাকা লাগছে, আর যে বেশি অ্যাগ্রেসিভ ওরিয়েন্টেড ইনস্ট্রুমেন্ট ইনভেস্টমেন্ট করছে তার কম টাকা লাগছে। দেখেন 30 বছরে কত টাকা লাগছিল? কম টাকা লাগছিল। ভাইরাস 20 বছরে আর অনেক টাকা লাগছে। যদি অ্যাগ্রেসিভে যান তাহলে দেখবেন যে কম টাকা লাগছে, যদি কনজারভেটিভে যান সেক্ষেত্রে বেশি টাকা লাগবে। তো আমি সবসময় বলবো লং টার্মের জন্য সবসময় ইকুইটি ওরিয়েন্টেড ইনস্ট্রুমেন্ট ইনভেস্টমেন্ট করবেন।
কারণটা হচ্ছে আপনার রিটার্নও বেশি দেবে, কম টাকা দিয়ে আপনার যে গোল আছে সেই গোলটাকে ফুলফিল করতে পারবেন। তো আমি একটাই কথা বলবো যে যত তাড়াতাড়ি পারবেন স্টার্ট করবেন, অ্যান্ড আপনি চেষ্টা করবেন যে বেশিরভাগ পোর্শন আপনার ইকুইটি ওরিয়েন্টেড ইনস্ট্রুমেন্ট ইনভেস্টমেন্ট করতে। এবার কথা হচ্ছে যদি আপনি কনজারভেটিভ ইনভেস্টর হয়ে থাকেন সেই ক্ষেত্রে কথা ইনভেস্টমেন্ট করবেন, ঠিক কি না? কনজারভেটিভ ইনভেস্টর মানে 100% ডেট ওরিয়েন্টেড ইনস্ট্রুমেন্টে, সেই ক্ষেত্রে আমি বলবো 40% আপনার ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট, যা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আছে মান্থলি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, তার 40% আপনি পিপিএফে ইনভেস্টমেন্ট করবেন, পাবলিক প্রভিডেন্ট ফান্ডে। আজকের দিনে 7.10 দিচ্ছে, ঠিক না? তার আশেপাশে দিচ্ছে। বাকি 60% আপনি কনজারভেটিভ হাইব্রিড ফান্ড, মিউচুয়াল ফান্ডের কনজারভেটিভ হাইব্রিড ফান্ড। এবার কোন কোন ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন, কনজারভেটিভ হাইব্রিড ফান্ডের কী কী ফান্ড আছে সেটাও আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, ঠিক না? আপনি কনজারভেটিভ হাইব্রিড ফান্ডে কী কী দেখতে পাবেন দেখেন। আজকের দিনে কনজারভেটিভ হাইব্রিড ফান্ড আছে কী কী, আমি জাস্ট আপনাকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে কী কী কনজারভেটিভ হাইব্রিড ফান্ড আছে। এই হচ্ছে কনজারভেটিভ হাইব্রিড ফান্ড। প্রথমে চলে আসলো কি আইসিআইসিআই প্রু রেগুলার সেভিংস ফান্ড, কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে লাস্ট 10 ইয়ার্সে? 10.28%, ঠিক না? তারপর এইচডিএফসি হাইব্রিড ফান্ড আছে, হাইব্রিড ডেট ফান্ড আছে, আদিত্য বিড়লা এসএল রেগুলার সেভিংস ফান্ড আছে, কোটাক ডেট হাইব্রিড ফান্ড আছে, এসবিআই কনজারভেটিভ হাইব্রিড ফান্ড আছে, ইউটিআই রেগুলার সেভিংস ফান্ড আছে। তো এই যে ছখানা ফান্ড বললাম, এই ছখানা ফান্ডের মধ্যে যে কোনো একটা ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনি দেখেছেন ছখানা ফান্ডের অন এন অ্যাভারেজ লাস্ট 10 ইয়ার্স রিটার্ন 10% নেব। আমি কি বলেছি, কনজারভেটিভ হাইব্রিড ফান্ডের রিটার্ন কত? পোর্টফোলিও রিটার্ন 8% নেব। তো আপনি যদি পিপিএফ প্লাস কনজারভেটিভ হাইব্রিড ফান্ডে ইনভেস্টমেন্ট করেন সেই ক্ষেত্রে আপনার কম্বাইন্ড ইনভেস্টমেন্ট করার পর যে অ্যাভারেজ রিটার্ন আসবে সেটা 8% ঊর্ধ্বে আরামসে পেয়ে যাবেন। এখানে দেখো 15 ইয়ার্সেরও রিটার্ন দেখবেন 10% মানে 10.86, 10.86, 10.86। তো প্রথম যে ছখানা ফান্ডের নাম বললাম সেই ছখানা ফান্ডের যে কোনো একটা ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করবেন। আমি বলছি না এই ফান্ডে ইনভেস্টমেন্ট করতে হবে, আপনি চাইলে অন্য কোনো ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। বাট আমি যদি বলি টপ ফান্ড ছখানা ফান্ড, এই টপ ছখানা ফান্ডের মধ্যে যে কোনো একটা ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারবেন। তার মানে এটা হয়ে গেল কনজারভেটিভ। এবার কথা হচ্ছে কিসের? এবার কথা হচ্ছে যে আমি এবার ইনভেস্টমেন্ট করব, যদি আমি ইনভেস্টমেন্ট করি মানে অ্যাজ এ ইনভেস্টার, আমি যদি ব্যালেন্স ইনভেস্টার হয়ে থাকে, ব্যালেন্স মানে 50% ইকুইটি 50% ডেট, সেই ক্ষেত্রে আমার কথা ইনভেস্টমেন্ট করতে হবে। দেখেন ব্যালেন্স ইনভেস্টার যদি হয়ে থাকেন আপনি, সেই ক্ষেত্রে আমি বলব 20% আপনার পিপিএফে যাওয়া উচিত, ঠিক না? 30% আপনার যাওয়া উচিত ইন্ডেক্স ফান্ডে, ঠিক না? বাকি 50% আপনার যাওয়া উচিত অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ডে। আমি একটু আগে বললাম কনজারভেটিভ হাইব্রিড ফান্ড, এবার বলবো অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড। এবার কী কী অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড আছে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, ঠিক না? অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড আমরা স্ক্রিনে নিয়ে নিই। অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড টপ ফান্ড নিয়ে নিই। অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ডের টপ ফান্ডের মধ্যে আছে কোয়ান্ট অ্যাবসোলিউট ফান্ড, আইসিআইসিআই প্রু ইকুইটি অ্যান্ড ডেট ফান্ড, এইচডিএফসি হাইব্রিড ইকুইটি ফান্ড, ডিএসপি ইকুইটি অ্যান্ড বন্ড ফান্ড, এসবিআই ইকুইটি হাইব্রিড ফান্ড। এই যে ছখানা ফান্ড আছে কিনা টপ 6 ফান্ড, দেখবেন অন এন অ্যাভারেজ রিটার্ন অনেক রিটার্ন দিয়েছে, 18%, 17%, 15% লাস্ট 10 ইয়ার্সের, 14% মানে 12% নেব আরামসে রিটার্ন দিয়েছে, অনেক রিটার্ন দিয়েছে। তো আপনার 50% কোথায় থাকা উচিত? 50% অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ডে থাকা উচিত, 30% ইন্ডেক্স ফান্ডে থাকা উচিত। তারপর কি থাকলো? তারপর থাকলো আপনার 20% কোথায় যাওয়া উচিত? 20% পিপিএফে যাওয়া উচিত। এবার যদি ইন্ডেক্স ফান্ড কোন কোন ফান্ডে ইনভেস্টমেন্ট করবো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ইন্ডেক্স ফান্ড, আমি যদি ইন্ডেক্স ফান্ড দেখি সেক্ষেত্রে আমি ইন্ডেক্স ফান্ডও দেখিয়ে দিচ্ছি যে ইন্ডেক্স ফান্ডে কথা ইনভেস্টমেন্ট করে ইকুইটি ইন্ডেক্সে, ঠিক না? ইন্ডেক্স ফান্ডেও আপনি দেখেন আইসিআইসিআই প্রু নিফটি নেক্সট 50 ইন্ডেক্স ফান্ড আছে, ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড আছে। আপনি ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন, খুব ভালো ফান্ড, ঠিক না? বা বন্ধন নিফটি 50 আছে, এইচডিএফসি ইন্ডেক্স ফান্ড আছে, বা এইচডিএফসি ইন্ডেক্স ফান্ড নিফটি 50 প্ল্যান আছে। এই ধরনের ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন। অন এন অ্যাভারেজ দেখবেন ইন্ডেক্স ফান্ডে লাস্ট 10 ইয়ার্সের রিটার্ন 13% ঊর্ধ্বে দিয়েছে। তো আপনি 30% এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন, অ্যান্ড 20% পিপিএফে অ্যান্ড 50% অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ডে, ঠিক না? এবার কথা হচ্ছে যদি আপনি অ্যাগ্রেসিভ ইনভেস্টার হয়ে থাকেন, অ্যাগ্রেসিভ যেখানে ইকুইটি পোর্শন 100%, সেই ক্ষেত্রে কথায় দেখেন অ্যাগ্রেসিভ ইনভেস্টারদের ক্ষেত্রে আমি একটা প্ল্যান বলছি। প্ল্যানটা হচ্ছে যে আমরা প্ল্যান করবো যে প্রথম যে 250টা কোম্পানি আছে না, প্রত্যেকটা 250টা কোম্পানিতে আমরা ইনভেস্টমেন্ট করবো, বা 500টা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবো। সেই ক্ষেত্রে একটা প্ল্যানটা হচ্ছে যে আপনি এখানে লার্জ ক্যাপ ফান্ডে একদম ইনভেস্টমেন্ট করবেন না, অ্যাক্টিভ ফান্ডে। আপনি কিসে ইনভেস্টমেন্ট করবেন? ইন্ডেক্স ফান্ডে, ঠিক না? এখানে আপনার উচিত হচ্ছে যে 40% ইন্ডেক্স ফান্ডে যাওয়া উচিত। কত পার্সেন্ট? 40%। বাকি যে 60% থাকলো, 60%-এর মধ্যে আর 40% যাওয়া উচিত মিড ক্যাপে, অ্যান্ড 20% যাওয়া উচিত স্মল ক্যাপে। মন দিয়ে শুনুন কিন্তু, ধরুন 100 টাকা মান্থলি ইনভেস্টমেন্ট করছেন লং টার্মের জন্য, 40% যাওয়া উচিত ইন্ডেক্স ফান্ডে, 40% যাওয়া উচিত হচ্ছে 40% যাওয়া উচিত আপনার মিড ক্যাপে, অ্যান্ড 20% যাওয়া উচিত স্মল ক্যাপে। কারণটা হচ্ছে অনেকে বলতে পারেন স্মল ক্যাপে প্রচণ্ড রিটার্ন দেয় লং টার্মের জন্য, তাও বলবো আমি লং টার্ম যতই হোক স্মল ক্যাপের যে অ্যালোকেশন 20%-এর ঊর্ধ্বে হওয়া উচিত না, ঠিক না? স্মল ক্যাপে অ্যালোকেশন। আর আমি লার্জ ক্যাপ কেন নিলাম না? কারণটা যে বেশিরভাগ লার্জ ক্যাপ ফান্ড কী করে জানেন? বেঞ্চমার্কে বিট করতে পারে না,
ঠিক না? আপনি রিটার্নও কম পাচ্ছেন, চার্জেসও বেশি দিচ্ছেন, তাহলে আপনি কেন লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করবেন? আপনি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করুন, ঠিক না? কিন্তু ইন্ডেক্স ফান্ড হচ্ছে প্যাসিভ ফান্ড। প্যাসিভ ফান্ডে কী হয়েছে? রিটার্ন বেশি, মানে বেঞ্চমার্ক ওয়াইজ রিটার্ন, বাট আপনার কি কম? চার্জেস কম। অ্যাক্টিভ ফান্ডের চার্জেস বেশি। তো হোয়ারেজ লার্জ ক্যাপে আমি সবসময় বলবো যে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করুন। এবার কথা হচ্ছে যে আমি ইন্ডেক্স ফান্ড বলে দিয়েছি, এবার কোন কোন ফান্ডে ইনভেস্টমেন্ট করা যায় মিড ক্যাপ অ্যান্ড স্মল ক্যাপে। এবার আমি মিড ক্যাপ নিয়ে আসি, স্ক্রিনে দেখেন। মিড ক্যাপ যদি বলি, মিড ক্যাপের মধ্যে কী কী ফান্ড আছে, টপ 10 ফান্ড বলি। টপ 10-এ বাহ, খুব ভালো ফান্ড কোটাক এমার্জিং ইকুইটি ফান্ড, তারপর হচ্ছে এইচডিএফসি মিড ক্যাপ অপরচুনিটিস ফান্ড, ইডেলওয়াইজ মিড ক্যাপ ফান্ড, এসবিআই ম্যাগনা মিড ক্যাপ ফান্ড, ইউটিআই মিড ক্যাপ ফান্ড, ইনভেস্টকো ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড, টাটা মিড ক্যাপ ফান্ড। এই যে ফান্ডগুলো বললাম, এই ফান্ডে যে কোনো একটা ফান্ড ইনভেস্ট করতে পারেন। আপনি দেখেছেন যে লাস্ট 10 ইয়ার্সের রিটার্ন কত? 23%, 22%, 22, 21, 22, মানে 20-র ঊর্ধ্বে রিটার্ন আছে। ইভেন লাস্ট 15 ইয়ার্সে 20-র আশেপাশে রিটার্ন। তো এই যতগুলো ফান্ড বললাম, যে কোনো একটা ফান্ডে ইনভেস্টমেন্ট করা নিয়ে কথা। হ্যাঁ, ফান্ড এই যে 10টা ফান্ড বা 5টা ফান্ড বললাম, এই 5টা বা 6টা ফান্ডের যে কোনো একটা ফান্ডে ইনভেস্টমেন্ট করলেই হলো। কিন্তু মেইন হচ্ছে কনসিস্টেন্সি। আপনি বললেন 20 বছরের জন্য ইনভেস্টমেন্ট করবো, 3 বছর পর 4 বছর পর বের করে দিচ্ছেন, এই রিটার্ন কোনো কাজের না। কারণ কনসিস্টেন্ট যদি কন্টিনিউয়াসলি লং টাইম ইনভেস্টমেন্ট করে তবে রিটার্ন কাজের, আদারওয়াইজ রিটার্ন কাজের না। তো এই মিড ক্যাপ ফান্ড। এবার কথা হচ্ছে স্মল ক্যাপ ফান্ড যদি করি, সেই ক্ষেত্রে কোন কোন স্মল ক্যাপ ফান্ডে করতে পারি, ঠিক না? দেখেন, মিড ক্যাপ ফান্ড আমি যে ফান্ডের নাম বললাম, সেই ফান্ড বাদ দিয়েও আপনি আপনার যে অ্যাডভাইজার আছে, কনসালটেন্ট আছেন, তার সাথে কনসাল্ট করে বা অ্যাডভাইস নিয়ে তাদের কাছ থেকে আপনি ইনভেস্টমেন্ট করবেন। আপনি চাইলে আপনার মতো ইনভেস্টমেন্ট করতে পারেন। আমি যে বললাম, যে ফ্রেমওয়ার্কটা বললাম, সেই ফ্রেমওয়ার্ক অনুযায়ী এই ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, ঠিক না? এবার হচ্ছে স্মল ক্যাপ। মিড ক্যাপ হলো, এবার নিয়ে আসি আমরা স্মল ক্যাপ ফান্ড। টোটাল 48 ফান্ড আছে। স্মল ক্যাপ ফান্ডের কী কী? বা নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, এসবিআই স্মল ক্যাপ ফান্ড। দেখেন, নিপ্পন এসবিআইতে বোধহয় লামসাম বন্ধ হয়ে গেছে। তারপর ডিএসপি স্মল ক্যাপ ফান্ড, কোটাক স্মল ক্যাপ ফান্ড, ভালো ফান্ড, ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া স্মলার কোম্পানিজ, সুন্দরম স্মল ক্যাপ ফান্ড, এইচএসবিসি স্মল ক্যাপ ফান্ড, এইচডিএফসি স্মল ক্যাপ ফান্ড। তো এই যে প্রথম 4টা বা 5টা বা 6টা কোম্পানি আছে বা ফান্ড আছে, সেই ফান্ডে যে কোনো একটা ফান্ডে এসআইপি আপনি চালু করতে পারেন। আবার বলছি, আপনি রিটার্নটা বরাবর না। এখানে দেখেন, হ্যাঁ, স্মল ক্যাপও রিটার্ন দেখেন লাস্ট 10 ইয়ার্সে 29%, 26%, 25%, হিউজ রিটার্নটা বরাবর না। আপনি সব থেকে বড় ব্যাপার না কনসিস্টেন্সি, আপনি কনসিস্টেন্ট ইনভেস্টমেন্ট করছেন কিনা, সব থেকে বড় ব্যাপার এটা। অনেকে ভাবতে হবে রিটার্ন, একদম রিটার্নটা আপনি যে কোনো একটা প্রথম 10টা ফান্ডের মধ্যে দেখুন, যা 10টা ফান্ড আছে, যে কোনো একটা ফান্ড নিয়ে নেন, 20 বছরের জন্য রাখুন। আপনি ভাবতে পারবেন না কত টাকা ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। কিন্তু বড় চ্যালেঞ্জ হচ্ছে 20 বছর রাখাটা। আমরা 2 বছর বা 3 বছর বা 4 বছরের মার্কেট প্যানিকে, মানে কেউ বললো আমরা বের করে দিই, ঠিক না, আমরা টাকা বের করে দিই। তো সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াসলি কনসিস্টেন্ট ওয়েজে ইনভেস্টমেন্ট করা, ঠিক না? তো আমি আপনাকে 3টা ক্যাটাগরি বললাম, একটা হচ্ছে অ্যাগ্রেসিভ বললাম, কনজারভেটিভ বললাম, অ্যান্ড ব্যালেন্স বললাম। এই 3টা ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা ক্যাটাগরিতে ফল হলে আপনি যে অনুযায়ী বললাম সেই অনুযায়ী আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, ঠিক না? তো আমার মনে হয় ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি আজকে একটু লম্বা করেছি, কারণটা আমি ডিটেলসে জানাতে যাচ্ছিলাম যে আপনি যেন ডিটেলসে জানেন। অ্যান্ড এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করেন, তো কাইন্ডলি সাবস্ক্রাইব করেন। কারণটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে আমরা এই ধরনের একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসি, যেটা আপনার ফিনান্সিয়াল লাইফে ভ্যালু অ্যাড করতে পারে। সো থ্যাংক ইউ।